আরে ভাই ধরে ছিল সংসার। আবার ধন্য বড় বৌদিরে ধন্য বড় আমি তো আছি তোদের বড়দা। সব দশতের ব্যবধান ভুলে আমি তোদের বুক দিয়ে আগলে রাখবো। কেন রে তোরা অনাথ হবি কেন? তোর বড় বৌদি কি মারা গেছে যে তোরা অনাথ হয়ে যাবি? হ্যাঁ আমি তোদের বড় বৌদি, আমার সিংহ ছাই তোদের আগলে রাখবো। ওরে তোরা তো শুধু আমার দেওর নোস, তোরা আমার সন্তান শ্যাম পায়। নে নে তো এই গঙ্গা নিম জলটা একটু তোরা নিয়ে নে, দেখবি দেহ মন সব শুদ্ধ হবে। নাও গো নাও, তুমিও নাও। হ্যাঁ মায়ের আত্মার শান্তি কামনা করো। তাই দাও বড় বউ, তাই দাও। নিম গঙ্গা জলে শুদ্ধ হয়ে আমার এই ছোট্ট নাবালক ভাই দুটিকে নিয়ে গড়ে তুলি সুখের সংসার। নতুন করে সাজিয়ে নেই আমার সেই বাগান। হ্যাঁ গো হ্যাঁ, সেই বাগানে ফুটবে রাশি রাশি ফুল, জবা, গেঁদা, রজনী, গোলাপ আর জুঁই। ওরে ভাই তোদের নিয়ে গড়ে তুলবো মস্ত বড় বাগান নার্সারি। যা দেখে লোকে আঙ্গুল বাড়িয়ে বলবে ওই দেখা যায় বড়দার প্রফুল্ল কানন। আর আমার এই লক্ষণ আর ভরতকে কিন্তু তোমার ওই চাষ বাগানে চাষই করলে হবে না, এদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে হবে। এই কথাটা যেন তোমার মনই থাকে। থাকবে বড় বউ, থাকবে। পড়াশোনা করে যদি জীবনে উন্নতি করতে পারি, এই রোদে জলে ভিজে পরিষ্কার পরিচর্যা তোমাদেরকে করতে দেবো না বড়দা। তোরা পুত্র সন্তানের অভাব আমরা বুঝতে দেবো না। পিতৃমাতৃকে তোমরা পরিষেবা করে আমরা জীবন কাটাবো। ওরে তোর মুখে ফুলচন্দন পড়ো, ঠিক বলেছিস ভাই। আমাদের আমাদের দুই মেয়ের যখন বিয়ে হয়ে যাবে তখন তো আমরা বড় একা হয়ে যাব, তখন তোদের সংসারে গিয়ে শেষ বাকি জীবনটা কাটিয়ে নেব। আয় ভাই আয়, প্রতিশ্রুতির মায়াজাল ছিন্ন করে এই মাতৃবিয়োগের কাছা উত্তরীয় পরে এই রূপনারায়ণের তীরে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করি আমাদের নতুন করে গড়া সংসার আমরা ভাঙতে দেব না। আমাদের নতুন করে গড়া সংসার আমরা ভাঙতে দেব না। তোমার পাশে প্রতিজ্ঞা করছি বড়দা।
সব থেকে ভাঙতে দেখে দেবো না। থাক থাক ভাই থাক, হয়েছে অনেক হয়েছে, চল এবার ঘরে চল, অনেক কাজ বাকি আছে। হ্যাঁ রে, হ্যাঁ আমি আমি যদি সত্যি বড় বৌদি, আমি মা হয়ে, আমি ওই পক্ষী মা হয়ে আমার ডানা দিয়ে তোদেরকে আমি আঁকড়ে রাখবো। এই সংসারে যতই ঝড় ঝাপটা আসুক তোদেরকে কোনোদিন ক্ষতি করতে পারবে না রে, কোনোদিন ক্ষতি করতে পারবে না। সত্যি তুমি সহ্যশীলা নারী, সত্যি তুমি সহ্যশীলা বাংলার স্নেহময়ী নারী। তোমার মতো বধূ যদি প্রতিটি সংসারে থাকতো। থাক থাক, এই ছোট ভাইদের কাছে বইয়েরা স্বীকৃতি করতে হবে না, চলো বাড়িতে অনেক কাজ পড়ে আছে। ও গঙ্গে ওম গঙ্গে ওম গঙ্গে ওম গঙ্গে। নিশ্চয় আপনারা শুনছেন এবং মন দিয়ে শুনছেন। এই যাত্রার কাহিনীর আসল মূল কথা কিন্তু এই কবির ছন্দ। তার এই কবির ছন্দটি শুনলে যাত্রাটি কিন্তু আপনারা নিশ্চয়ই ভালোভাবে শুনতে পারেন। এবার কি বলছে শুনুন। ওগো সুখে দুঃখে কেটে যায় প্রফুল্লর জীবন, আর ভাইদের শিক্ষা লাগে মৃত্যুর অনটন, আর লেখাপড়া শিকারীকে হাই গো অনেক লাগে টাকা, আর লেখাপড়া শিকারীকে হাই গো অনেক লাগে টাকা, আর কাছে সিন্ধুক ধীরে ধীরে হয়ে যায় ফাঁকা, হাই গো হয়ে যায় ফাঁকা, হাই গো হয়ে যায় ফাঁকা, হাই গো হয়ে যায় ফাঁকা। সুখে দুঃখে কেটে গেল প্রফুল্ল জীবন, সুখে দুঃখে কেটে গেল প্রফুল্ল জীবন, আর প্রফুল্ল জীবনে নামে অনটন, আর প্রফুল্ল জীবনে নামে অনটন, আর লেখাপড়া শিকারীতে লাগে অনেক টাকা, আর লেখাপড়া শিকারীতে লাগে অনেক টাকা, আর কাশি সিন্ধুক ধীরে ধীরে এইভাবে তুমি একটি একটি করে তোমার স্বর্ণ অলংকার আমায় দিয়ে দিলে, তোমার সোনার গহনা বলতে। না গো না, ওরা যখন লেখাপড়া শিখে শিক্ষিত হবে তখন দেখবে আবার সব অভাব ওরা পূর্ণ করে দেবে। বড় বউ, হ্যাঁ গো হ্যাঁ, সব অভাব পূর্ণ করে দেবে। যাত্রার কাহিনী শুনলেন, আবার কি বলছে দেখুন। বলছে সুখে দুঃখে কেটে গেল 10টি বছর, আর সুখে দুঃখে কেটে গেল 10টি বছর, আর সুখের রাত্রি বলতে যেটা আসে সুখের ভোর, আরে রূপ নারায়ণ হাসি মজা পেল যে তার কুল, ওগো বহরদার বাগানে ফুটে রাশি রাশি ফুল, আরে বহরদার বাগানে ফুটে রাশি রাশি ফুল, আর এইবারে কেটে গেল 10টি বছর, আর সুখে দুঃখে কেটে গেল 10টি বছর, সুখের চরণে আমার ভাই পেল ভাই, লেখাপড়া শিখাইতে লাগে অনেক টাকা, আরে লেখাপড়া শিখাইতে লাগে অনেক টাকা, ধীরে ধীরে বাগান বাড়ি হয়ে যায় ফাঁকা, আরে ধীরে ধীরে বাগান বাড়ি হয়ে যায় ফাঁকা, ভাইয়ের মনে কি হইল কি বলি আমার, এবার আমরা শেষ করে যাই, আমার হবে এই গায়ে, আমরা হয় কবি গান, কবি গান শুনে হবে। এবারে যাত্রা শুরু হলো, যাই আমরা চলি। ফুল ফুল আর ফুল, চারিদিকে শুধু অপরূপ ফুলের শোভা। এই বাগানে এলে মনে হয় যেন আমি হারিয়ে গেছি স্বপ্নের দেশে, মালিনীর বেশে, 7 সমুদ্র 13 নদী পারে, যেখানে আমার স্বপ্নের ভ্রমর হয়ে অপেক্ষা করে বসে আছে আমার ডালিম কুমার। তখন এই মালিনী কন্যাকে পুষ্পচয়নে দেখে
অবাক বিস্ময় পড়বে, কে কে তুমি অপরূপ ফুলের সজ্জিত মালিনী কন্যা? কে কে তুমি আমার প্রেম পারিজাত করে আলোকিত করে? কে কে তুমি? আর তখন আমি বলবো, এই কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোয়া হয় না। এই কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোয়া হয় না। অপূর্ব গান, অপূর্ব নৃত্যের মূর্ছনা। আমি পথ ভোলা এক প্রতীক, আপনার নাচ গানের একজন গুণমুগ্ধ ভক্ত। মনে রাখবেন, এই চরবিলের মাটি কিন্তু খুব শক্ত, কিন্তু খুবই উর্বর। আপনি কি অসভ্য বর্বর? কেন? চোরের মধ্যে লুকিয়ে যারা মেয়েদের গান শুনে, তাদেরকে এছাড়া আর কোনো সম্ভাষণ মানায় না। খোলা আকাশে মুক্ত বাতাসে যে ফুল বলিকা গান গায়, তা না শুনলে যে চক্ষু কোণের বিবাদ ভঞ্জন হয় না। এটা কিন্তু আপনি ভারী অন্যায় করেছেন। কোনটা? গান শোনায় না নাচ দেখায়? দুটোই। কিছু মনে করবেন না, আসলে আপনার নৃত্যগীত আমার এতটাই ভালো লাগলো যে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে যেতে বাধ্য হলাম, এড়িয়ে যেতে পারলাম না। সত্যি আপনার গানে জাদু আছে। মনে রাখবেন, আমি কিন্তু গায়ক নই, আমাকে। বুঝেছি, আপনার গানে জাদু আছে। নামটা কি জানতে পারি? নাম নেই। সে কি? নাম না জানা বনফুল? হ্যাঁ, এই ফুলের রং আছে, গন্ধ আছে, আবার কাঁটাও আছে। এই ফুলের সুগন্ধ লাগে, আর হাত দিতে গেলে কাঁটার আঁচড় লাগে। কিছুই বোঝেননি, আপনি হচ্ছেন একটা অবুঝ পুরুষ। গান বোঝেন, অথচ মেয়েদের মন বোঝেন না। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নিয়ে যান আপনার ফুলের মালিকা। বালিকা? আমি গ্রাম্য বালিকা, তাই মনের খুশিতে এই মনোহারী প্রকৃতির মধ্যে ফুলে ছুড়ে দিয়েছি ফুলের মালিকা। তাই সে ফুল বসত আপনার গলায় পড়েছে। ইচ্ছে হলে গলায় রাখবেন, আর ইচ্ছে না হলে সেটাকে আপনি ছুঁড়ে ফেলে দেবেন। তবু ওই মালা ফেরত দিয়ে এই গ্রাম্য বালিকাকে আপনি ছোট্ট করবেন না, তার ভালোবাসাকে আপনি ছোট্ট করবেন। যা চলে গেল, কিন্তু প্রকারান্তরে যা বলে গেল তার সমার্থ যদি ব্যাখ্যা করা যায়, এই ভালোবাসার মালা ফিরিয়ে দিয়ে শোধাবো আমার মনের গোপন কথা। আমার জানের ময়না পাখি, তোমাকে ছাড়া কেমনে থাকি, আমাকে আর দিও না ফাঁকি, এখনো অনেক কথা বলা বাকি। কাননের ফুল মানে ওই বোরদার বাগানে ফুটা ফুল, একেবারে মার্কেটের বগল ঘেসে। বোরদার বাগান? আগে চোর বলে মস্ত বড় প্রফুল্ল সামন্তের আজ বড় কেন না নাম আগে রজনী নামে ধন্য ওই বাঁধ ভাঙা বন্যায় আর কাটতে চাই। হাই 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 হাই, একেবারে মার কাটারি পার, যাকে বলে জমে ক্ষীর। আপনার মতো মহাপুরুষের দৃষ্টি যখন ওর উপর পড়েছে,
মাগির মেয়েটার ভাগ্য খুলে গেছে। ঢপেশ্বর ঢালিকে যদি আপনি একটু অনুমতি করেন। অনুমতি? এতদিন মনমোহন মিত্রের চামচাগিরি করে তবে কি শিখলে হে? আগে না, মানে একটু জানলে একটু আমার ভালো হতো আর কি। কি জানতে চাও? আগে দায়া না বায়া। তার মানে কি বলতে চাইছো? আগে ঘরের না বাইরের? কি বলতে চাইছো তুমি স্পষ্ট করে বলো। হবে তো? আগে না বলছি বিয়ে করবেন না, রক্ষিত রাখবেন। এতদিন মনমোহন মিত্রের চামচাগিরি করে তবে কি শিখলে হে ঢপেশ্বর? আমার শরীরে বইছে জমিদারি বংশের নীল রক্ত। আমার বাবার ছিল একটা মাত্র বিবাহিত পত্নী, আর রক্ষিতা ছিল একাধিক। মনে রাখেন, ওই রক্ষিতার গর্ভে জন্ম আমার। জন্মের নেই ঠিক ঠিকানা। এই মনমোহন মিত্র নামে পরিচিত তো আমি বিশ্ব তেরা দেবনাথ। আর বলতে হবে নি বাবু, ধরেনি মাল আপনার বেডরুমে পৌঁছে গেছে। দিন বাবু, টাকাটা দিন। দেখবো তোমার কেরামতি ঢপেশ্বরের ঢপবাজিনা চামচাগিরির কারসাজি। আজ আপনার বাম মায়ের আশীর্বাদে সেই সুনামটা আমার আছে। তাই তো কেউ বলে ঢেমনা ঢপেশ্বর, আর কেউ বলে ঢপবাজ ঢপেশ্বর। আর ঢেমনায় একেবারে কোলাকুলি। দেখবো তোমার কেমন বলি। ওই চর বিলের কুসুম কলিকে কি করে নিয়ে আসো আমার বেডরুমে, আর আনতে পারলেই পাবে মোটা টাকা বকশিস। আপনি নিশ্চিন্তে থাকুন, একে সবে নিলাম। ওকে, এখন চলো ওই চর বিলের নদীর ধারে ঘুরে বেড়াচ্ছে ঝাঁক বালিহাঁস। এই বন্দুকের গুলিতে কয়েকটা বালিহাঁস মেরে মেটায় ওরে রাস। বাবু এদিকে আসছে। কে? আপনার প্রাণ সজনী মানে রজনী। আমার কামনার বাসুর রজনীগন্ধা, ঘুমরে কাঁদে রজনীগন্ধা। তোমাকে দেখে আমার কামনার বাসুর ঘুমরে কাঁদে রজনীগন্ধা। তোমাকে দিয়ে কাটাবো মধুতপ্ত সন্ধ্যা। এক যাক বালিহাঁস ওই চরবিল নদী চলে ভাসছে, ওর যেন আনন্দের সীমা নেই। ভাসছে, উঠছে, ডুবছে, ওদের আনন্দের আজ যেন সীমা নেই। তাই তো ঠিক ওদের মতো আমারও ভেসে যেতে ইচ্ছে করছে। আপনি প্রাণের শিকারী। কিন্তু এখানে কেন? নদীর ধারে কিংবা জঙ্গলে যান। জঙ্গলে অনেক হিংস্র জানোয়ার শিকার করেছি, তাই আজ মনে করলাম নদীর ধারে কিছু বালিহাঁস মেরে মেটাই মনের আস। কিন্তু ভেবে দেখলাম তোমার মতো সুন্দরী আজ পর্যন্ত একটাও শিকার করা হয়নি। এর বেশি আর এগোবেন না, কারণ এই রূপনারায়ণ চরবিলের গায়ের মাটি কিন্তু খুব শক্ত। এখানে মনোরম ফুলের বাহার দেখতে মানা নেই, কিন্তু সেই ফুল তুলতে চাইলে হাতে লাগবে কাঁটার আঁচড়। তাই বলছি মানে এখান থেকে চর্বির গায়ের চাষি মজুরের দল আপনার মতো হ্যাংলা কুকুরের মাথায় লাঠির বাড়ি মেরে আপনাকে এই চর্বির নদীর বালির মাটিতে একেবারে পুঁতে ফেলবে। দাঁড়াও, এত তারা কিসের? আসল কথা তো বলাই হলো না। ছাড়ুন, আমাকে যেতে দিন। যাবে
নিশ্চয়ই যাবে। এই শহরে মনমোহন মিত্রকে বোধহয় তুমি চেনো না। যার একটু সান্নিধ্য পেতে তোমার মতো মেয়েরা সাধনা করে শিবের মাথায় জল ডালে, আর তুমি একটা সামান্য গায়ের মেয়ে হয়ে ঘৃণার অপকার আপনার মতো একটা অমানুষের মুখে আমি থুতু ছিটে দিয়ে এখান থেকে চলে যাচ্ছি। যাবে বেশি নকশাবাজি মনমোহন মিত্র বরদাস্ত করে না। চল চল আমার খানে আমার বুকে মাথা দিয়ে ওর চিৎকারে এই মনমোহন মিত্রের হাত থেকে রক্ষা করতে এই ফাঁকা মাঠে কেউ আসবে না, কেউ না। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপলয়ের আমি নটরাজ, আমি মানুষ থেকে মানুষকে বিরুদ্ধতা ভিড় করাই, আমরা মানুষ তোমরা মানুষ, এত বড় বড় কথা বলছিস তুই? জীবন সংগ্রাম পাবে নৌকা কত মানব সূর্য হবে বসন্ত আমার হাতে আমার তাতে মালিককে গিয়ে বলো তোর বাপ বসন্ত আজা সারা গ্রামের মেয়ে নিয়ে লুটি পড়ে গেল। ওটা শালা তোদের 20 দাঁত ভেঙে যদি আমি না ছেড়েছি, আমার নাম মনমোহন মিত্র না। একটা কথা শুনে রাখ শয়তান, আগুনকে কোনোদিন জ্বালানোর চেষ্টা করিস না, পাকে কোনোদিন আমার চেষ্টা করিস না, মনে কোনোদিন আগুন লাগানোর চেষ্টা করিস না। যারা শান্ত তাদের শান্ত থাকতে দে, নলে সালা এমন মার মারবো না খড়কুটোর মতো নিয়ে চলে যাবো। হ্যাঁ আমি বসন্ত, ফুল ফুটুক না ফুটুক তবু আজ বসন্ত। ওই শয়তানে জোর করে আমাকে এখান থেকে ধরে নিয়ে যেতে চাইছিল। আর তোর কোনো ভয় নেই রে, আর কোনো ভয় নেই, চল তোকে বাড়ি নিয়ে যাই। তুমি না না, আমি একাই চলে যেতে পারবো বসন্ত। রজনী রজনী এই বসন্ত মাতাল হতে পারে কিন্তু চরিত্রহীন নয়। আয় ওরা মানুষ মনমোহন মিত্রকে দেখেছে কিন্তু শয়তান মনমোহন মিত্রকে দেখেনি। ওরা ভগবান দেখেছে কিন্তু দানব দেখেনি। ওদেরকে বুঝিয়ে দেব। আর ওই বসন্ত মাতালকে আমি বুঝিয়ে দেব। ওর দাঁত সীতারা ভেঙে আমি বুঝিয়ে দেব। মনমোহন মিত্র খেলার জাদুঘর, মনমোহন মিত্র খেলা শুরু। কি বুঝলি রে বাবু? আমার নাম খেকে খেতা, আমার নাচতে এত তেতা, তাই পাড়ার মেয়েরা দেখলে কি কি করে হাতে আর বলে পেঁচা পেঁচা। তোকে বলে পেঁচা লজনে বলে আমি নাকি কোলে পেঁচা।
লজ্জার কথা ভাই। শোন, এবার যদি আবার তোকে বলে পেঁচা, তখন তুই চলিয়ে দিবি। আরে বলবি আমি কুলো পেঁচা নইল ছড়ি, আমি হলাম গিয়ে লক্ষ্মী পেঁচা। ও বুড়েতি, তুমি শালা আমাকে মাথা ঠান্ডা করছো কুকুর। আরে না রে ভাই বলা, ওই লক্ষ্মী পেঁচা হলো গিয়ে আর ওই লক্ষ্মী পেঁচা পিছে চড়েই তো এই গ্রামের আই কোনো মালতীরা ভাইয়ে বসবে বাবা। আমি আর বলছি কি ভাইপো, তখন তোকে আর ঝোপে দাঁড়ালে ওই উপরে বসে মশার কামড় খেয়ে ওই মালকের আরাধনা করতে হবে নি বাবা। খেচা দেখলে ছোটা মেরে মেরে ছুটে এসে তোর ঘরে চাপবে বাবা। পায়ে দূরে দাও। আরে থাক 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 বাবা, এবার একটা কথা সত্যি করে বলতো ভাইপো, কার জন্যে ঝোপের আড়ালে বসে বসে মশা চাপড়াচ্ছিস বাপদান? ওই সজনী না ওই রজনী? ঠিক ধরে ফেলেছি শালা মহা দেবতা। ওরে ভাইপো, রতনে রতন চেনে, সোনে চেনে কচু। তাই তো আমি দূর থেকে আজুগুজু দেখেই বুঝেছি ভাইপো খাঁচার আমার ধান্দা খারাপ। তাই তো আমি পা টিপে টিপে দেখতে এলুম কি খাঁচার আমি কারবারে কুকুগুলো কেন ভাইপো? সারা 6 মাস আগে বলে এখনো বলতে পারলিনি। আলু, আরে অত ভাগা তত লোক আলু না বলতে পারিস, বেগুন তো বলবি। আলু ওটা আবার কি রে? সালা একে কে বলে বোকা? এ তো একটা মস্ত বড় পাটা, যেমন পিছে কোনারে মোচা। তা কাকে রে বাপ খাঁচা? সজনী নাই রজনী? কি বলিস কি খাঁচা? তোর সাহস তো কম রে? কেন কুকুর ওদিকে ভাবছে অন্যমাল গস্তাগর ভেজা? ওই রজনীকে নিয়ে আমার অন্যরকম বাসনা আছে বাপ। বলো কি গুলো এই বয়েতে বলে পুরেশ মানুষের বয়স কি রে ছোড়া? এই সময় আমি সাথে পা দিলু, সাথে লয় গুলো এই তবে তোমার ঘাসে পা কে বলে? আমার নাম আমার 40 বছরের অভিজ্ঞতা। তাই তো এখন এই বিয়ের বাজারে মেয়েরা তো অভিজ্ঞতা বড় বেশি পছন্দ করে। তাই তো তোর নেই কোনো অভিজ্ঞতাই বলে কাছে আলে আমার বিয়ে কি করে হবে? আগে হবে তোর বিয়ে হবে, আগে তোকে ওই পচার মায়ের সাথে ঘর করতে হবে। পচার মা দুদিনে এ চড়ে পাকিয়ে বাজারে ছেড়ে দেবে, বুঝেছে? ওই বুড়ির সাথে লাইনে মারলে তবেই তো কপালে জুটবে ছুরি। আমি ওই বুড়িকে বিয়ে করবো নি, আমার রজনীকে
আবার ঘরে তুলতে পারলেই তবেই আমার বহুদিনের মনোবাসনা পূর্ণ হবে। ছেলে বলে কৌশলে কাজ করবো আমি ওই পর্দার সাজানো ফুলের বাগান। তবেই আমার নাম কামেশ্বরী তারা ধ্যামনা খুলো দুটো বুড়ো বইয়ে বিয়ে করার ধান্দা। আমার ওজনের ওপর নজর আর দেরি লোক মুখে হাতি আর মুখে বল দিয়ে রজনীকে বলবোই বলবো পছন্দ এসে গেছে। পছন্দ দাদা তুমি এতে যেত সুযোগ্য সন্তান এই বসন্ত এসে গেছে। এবার বলো তো বাবা আমি চাইছিলাম আমার ওই কালদেবী বাবা কার সর্বনাশে ছক করে চলে যান। ওই বলদার বাগানের ওপর আর আমার নজর ওই রজনীর ওপর কোন কষাই পূর্ণ হতে দেওয়া। মদ খাই মদ খেলে আমার মতো সব বলতে পারে। সব বলতে পারবি বাবাকে। হ্যাঁ সব বুঝতে পারবো। সব ভোলা গেল এই মাটিকে ভোলা যায় না, মানুষকে ভোলা যায় না, মাকেও ভোলা যায় না। মা হ্যাঁ এই মাটির মা, যে মাটি এই গায়ের মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন, তার মধ্যে মাতাল হয়ে নয়, মা মাটিকে ভালোবাসলে সব ভুলতে পারবেন। এই বসন্তকে সারা দিনের বেলায় গানে বানে শোনাতে এসেছে। আমি দিবস কুমার, ব্লক কৃষি আধিকারিক, কিন্তু আপনারা? আমরা হলো মাতাল, অসভ্য, অসামাজিক আপনার নাম? মাই নেম ইজ বসন্ত। বসন্ত ওই সনব কি করা হয়? এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টো টো করে ঘুরে বেড়ায়। ওই বিপদে আপদে গরিব মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আর মরলে শ্মশানে যায় আর জন্মালে স্বাস্থ্য কেন্দ্রে। আপনি তো দেখছি প্রকৃত সমাজসেবী। আরে প্রশংসা টশংসা করবেন না মশাই, প্রশংসা টশংসা করবেন না। এই প্রশংসা আরে শরীর চর্বির কোনো কাজে লাগে না, শুধু সবাই শরীরটাকেই ফুলিয়ে দেয়, বুঝলেন? তাই আমরা শুধু মাল খাই আর গানে জমিনাল ছাড়া কারো নয়। এইটুকুকে কি নেশা হয়? আরে জমিনাল ছাড়া কারো নয়। এইটুকুকে কি নেশা হয়? কাজ করবেন, কাজ কাজ ফুলের বাগান করুন, জীবনটা একেবারে বদলে যাবে। এই কাটা পুকুরে ফুল চাষিরা আর ফুল চাষ করে স্বনির্ভর। প্রতিটি ঘরে এসেছে সচ্ছলতা, স্বাচ্ছন্দ্য, এসেছে শিক্ষার আলো। আসুন এই মাটি মাকে আপন করে পর্দার মতো বাগান করুন। আমি আপনাকে সব রকম সরকারি সাহায্য করব। আরে স্যুট প্যান্ট বুট পরে কাজে নেমেছেন বুঝি? আমার কাজ চেম্বারে নয়, মাঠে ময়দানে। চাষিদের ফুল চাষ করায় সুনির্দিষ্ট পরামর্শ দেওয়াই আমার কাজ। নিন মশাই, অনেক অনেক লেকচার দিয়েছেন মশাই। এটা ধরো, দুটো মেরে দিন তো।
শালা মন আর শরীর দুটোই দেখবেন চাঙ্গা হয়ে গেছে। কি ওটা? আরে মদ মদ কাটি বাংলাম। একটা দেখো আপনি চিনতে পারছেন না? ওই তো আমি খাই না। আরে সে কি মজা! এই সরকারি অফিসার মদ খায় না সেটাও আমাকে ভাসতে হবে। হ্যাঁ, মদ খাই না যেমন সত্যি, আর রাস্তার মাঝে মদ খেয়ে অসভ্যতা করাটা একদম পছন্দ করি না, এটাও কিন্তু সত্যি। তাই নাকি? হ্যাঁ, তাই মদের নেশায় বোধ হয়ে না থেকে কান পেতে শুনুন অসহায় গ্রাম বাংলা মানুষের করুণ আর্তনাদ। তাই এক মুঠো অন্যের জন্য হাহাকার করে মানুষ সব কিছু ভুলে ছুটে যান তাদের কাছে। না, আপনারা মদের নেশায় বুধ না হয়ে সবকিছু ভুলে ছুটে যান তাদের কাছে। নায়কের মতো লেকচার গোবর্ধন দাদা। এই লেকচার শুনে না শালা নেশাটা একেবারে ফিকে হয়ে গেছে। ওই বদকে আর বিভঙ্গ নাচ দেখে মনটাকে না এবার চাঙ্গা করে নিয়ে আর জীবনের হিসাব মিলাতে গিয়ে গান গেয়ে বলি জীবন অন্তটাকে জানি না মেলাতে গিয়ে আমি কি জীবন অন্তটাকে জানি না বিয়ে বাড়িতে নয়, যারা একেবারে রাজসৌযোগ্য আত্মীয় স্বজন পাড়া পড়শিদের বাড়ি একেবারে ভর্তি, লাইট বাইক ইংরেজি বাজনা, বাবা দিদির বিয়েতে একেবারে সর্বস্ব উজাড় করে দিয়েছে। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। এত দিদির বিয়ের আনন্দে আজ আমি নাচবো গাইবো, সাজবো ফুল সাজিয়ে মনমোহিনী হয়ে, আতর দিয়ে বাঁধবো চুল, খোপায় নেবো বীর ফুল, আর গলায় দেব মতিহার, কানে ঝুমকো দুল, ছোট কাকি কলকা পেরে শাড়ি পরে সাজবো রঙ্গিনী, বাসর ভরে খুঁজে নেব জীবন সঙ্গিনী। তাই ভালো হবে না বলে এই মুখ করি, শুধু উড়ে বেড়ালেই হবে, পুরুষ মানুষের গায়ে বসতে হবে না। আচ্ছা ছোট কাকি তুমি বলো তো, মানে তুমি ছোট কাকার কি দিবস করেছিলে? ছোট কাকা তোমাকে বিয়ে করার জন্য একদম পাগল হয়ে গেল। আমি যে পুরুষ মানুষ বস করার ভালো মন্ত্র জানি। তাই ও কাকে আমাকে একটু শিখে দাও, কি মন্ত্র সে? তুই আবার কাকে বস করবি? সেই বসন্ত কি বলে? বসন্ত? ওই মাতাটাকে বস করতে আমার ভাই বয়ে গেছে। তুমি কাকে? কেন? আমার স্বপ্নের রাজপুত্র, যাকে দেখলে তুমি একেবারে হা হয়ে যাবে। তাই নাকি? তাহলে কি তোকে বস করার মন্ত্র শিখে দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, তা শিখিয়ে দাও না বলছি। তাহলে তাহলে আমি ও ছোট কাকি তোমার সেই পুরুষ বস করার মন্ত্রটা আমাকে শিখিয়ে দাও না। মনে রাখিস আমি তোর গুরুজন কাকিমা। আর থামো তো কাকিমা, কিছুদিন আগে না আমি তোমাকে মাধবী দিদি বলে রাখতাম, কারণ দিদি থেকে তুমি 1 বছরে বড় আর আমার থেকে 4 বছরে। তাই তুমি আমার কাছে কাকিমা নাও, গুরুজন নাও, তুমি আমার আদরের ছোট্ট কাকি। ছাড় ছাড় ছাড়, বরণ ডালা পড়ে যাবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোর গুরুজন কাকিমা নই, তুই আমার সখী বান্ধবী। ঠিক আছে, এবার চল, এবার তাড়াতাড়ি গিয়ে এই বরের গায়ে হলুদ পাঠানো, এই গায়ে হলুদ মেখে আমরা নাচবো গাইবো আনন্দ করবো। ঠিক করেছো ছোট কাকি, একদম ঠিক করেছো। আর দিদির বিয়েতে যখন গায়ে হলুদ আসবে, সেই গায়ে হলুদ দিয়ে আমরা দিদির বিয়েতে নাচবো গাইবো আর বলবো আজ দিদির বিয়ে শুভ লগন নাচে
শঙ্খ বাজায় দিদির বিয়ে শুভ লগনাতে আমার প্রাণ আমার সত্যি সত্যি এত আনন্দ কোথায় কোথায় বল সত্যি এই গায়ে হলুদের অনুষ্ঠানটা সব শুরু হয়ে গেছে মনে হচ্ছে ওইদিকে। তাহলে চলো আমরা ওইদিকে গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই মিলে যাই। আচ্ছা একে যে দিদিকে আমরা গায়ে হলুদ মাখাবো, সবাই মিলে আনন্দ করবো। কিন্তু আজকে তো তারাদার আসার কথা ছিল, তারাদা আসছে কই? তারাদা তো এখন আসছে না। আজকে তো আমাদের এই বিয়ে বাড়িতে তারাদার আসার কথা ছিল। বল সবাই আসবে বলেছে, কারণ বাবা কাউকে তো নিমন্ত্রণ করতে বাকি রাখিনি। পাড়া আত্মীয় স্বজন কুটুম পাড়া গোটা গ্রামকে নিমন্ত্রণ করেছে। আজকে রাত হ্যাপি নাচ হ্যাপি গান মারি সালা স্বর্গের উর্বশী রম্ভে মানকে। আমি যারা বলো হ্যাঁ যাই বলো আর তাই বলো, বিয়ে বাড়িটা একখান হয়েছে। এই না হলো বোরদার মেয়ের বিয়ে। তুমি এই তো চিনতে পেরেছো দেখছি। আর তোমরা কে বাবু? আমি এবারে ছোট বউ মাধবী। মাধবী? মাধবী মানে পনয়ের বউ? পনয়ের বিয়ে হয়ে গেছে? আর এই মেয়েটা যেমনি দেখতে তেমনি নাচে মারি। আর হ্যাঁ কে কে তুমি নন্দিনী? বড়দার মেয়ে সম্পর্কে আমার ভাইজি, তোমার ভাগ্নি। আরে ছোট কর্তা যে, বলো কেমন আছো ভাই? এই তারাপদকে ফাঁকি দিয়ে তো বিয়েটা করে ফেললে। তার জন্য দুঃখিত, কিন্তু আপনি এখানে এই ভেতর দিকটাই মেয়েরা গায়ে হলুদ অনুষ্ঠানে আনন্দ করছে, আর আপনি তাদের মাঝে। তা আনন্দ করছে করুক না, আমি কি কারো হাত ধরে টানাটানি করছি নাকি? না, সে সাহস অবশ্য হবে না, কারণ 1 মাস আগে আপনি জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন। কি সব বাজে বাজে কথা বলছো ভাইয়া? আমি কেন জেলে? এই যে কলিকর্তা, উনি কিন্তু এই বাড়ির নিমন্ত্রিত অতিথি। ওনাকে নিয়ে গিয়ে মিস্টার ঘরে বসাও। তা বসাচ্ছি, কিন্তু তুমি এখানে ওইদিকে যে বরের বাড়ির গায়ে হলুদ এসে গেল, সজনীকে স্নান করাতে হবে, বরণ করতে হবে। যাও শিগগিরই যাও। মানে আমার বোনটি কোথায় বলতে পারো? পুলিয়া জারি করে খুঁজে দেখতে হবে। কি সব বাজে বাজে কথা বলছো ভাইয়া? বাড়িতে এত বড় একটা কাজ, কোথায় কি এলো গেল খোঁজ খবর রাখবে, তা নয় তাকে খুঁজতে হবে। হ্যাঁ, বড়দা 12 লাখ টাকা দিতে মেজদার মাস্টারি চাকরিটা হয়েছে। সরকারি চাকরি বর্তে শান্তি রানী মানে আমার মেজ বৌদি স্বভাবটাই পাল্টে গেছে। সবার সাথে মেশেন না, ঘর থেকে বের হন না, ওনার ব্যাপারটা একটু আলাদা। যান আপনার বোনের ঘরে গিয়ে বসুন, সময়ে জলখাবার পৌঁছে যাবে। কি সব বাজে বাজে কথা বলছো ভাইয়া? যখন তো যেমন তেমন তোর। আরে তারাপদ কি তোলা পাত্র খাওয়ার ভুকো? তখন থেকে যা তা মুখে আসছো বলে যাচ্ছ, অপমান করে ঠেস মেরে মেরে কথা বলছো, নিমন্ত্রণ করে বাড়িতে দেখে অপমান করছো। ঠিক আছে, শান্তি আসুক, সব কথা জানিয়ে এক্ষুনি আমি চলে যাব। সে কি চলে যাব বললেই হলো? আপনি মেজদার বড় কুটুম, এবারই নিমন্ত্রিত অতিথি। বিয়ে বাড়িতে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, তবেই যেতে পারবেন। এই ছোট লোক বাড়িতে আমি জলগ্রহণ করব না। সাবধান তারাপদ বাবু, মনে রাখবেন আপনি এবারই নিমন্ত্রিত অতিথি। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। করব না, 100 বার করবো, 1000 বার করবো। আমর ভেবেছিলাম এই শুভ দিনে কিছু বলবো না, কিন্তু আপনি দেখছি সে পাত্র নন। বলুন, মেজদা চাকরি পাওয়ার পর থেকে এ বাড়িতে আপনার তো ঘন ঘন যাতায়াত কেন? আপনি শান্তির মনটাকে কেন ওই সংসারের প্রতি বিষিয়ে দিয়েছেন? এসব সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। মনে রাখবেন, আপনার সমস্ত খবর কিন্তু আমি জানি। তাই বলছি, আত্মীয় আত্মীয়ের মতো থাকবেন, সম্মান পাবেন,
সমাদর পাবেন। তা না করে যদি শান্তির দ্বারা এই সংসারে শান্তি নষ্ট করতে চান তাহলে আমার থেকে বোধহয় খারাপ আর কেউ হবে না। কি করবে তুমি? মাথায় গাধার টুপি পরিয়ে গলায় গামছা দিয়ে টানতে টানতে আবার জেলে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, কে কাকে জেলে ঢুকায় দেখা যাবে। হ্যাঁ, আর সেই সঙ্গে এটাও মনে রাখবে না আপনি এবারের নিমন্ত্রিত অতিথি। খাওয়া দাওয়া করে বিবাহ কার্য সমাপন না হওয়া পর্যন্ত চলে যাবেন না। এ তো দেখছি আমার বাড়া হতে চাই। ভেবেছিলাম বোনটার মাথায় হাত বুলিয়ে একটু নপড় চপড় করে দিন কাটাবো, তা তো দেখছি এ হারামজাদা পনয় হতে দেবেনি। আমার ফন্দি পিছি ধরে ফেলেছে বলে মনে হচ্ছে, নইলে ও জানলো কি করে আমার জেলের খবর। ঠিক আছে, সাগরে পেতেছি সজ্জা, শিশিরে কি বা ভয়। ওদের মগজ ধোলাই করতে পারলে টাকার অভাব আমার হবে নি। তার আগে ভাঙতে হবে বরদার সাজানো বাগান, বরদার সংসার। বরদার সংসার, বরদার সংসার, বরদার সংসার শুনতে শুনতে আমার কানা কানা ঝাড়া পালা হয়ে গেল। আমরা যেন পানের জ্বালা মিশে গেছি। আমরা কেউ নেই বলি চাষার মেয়ের বিয়ে, তাতে আবার রাজকীয় থাকবো। কারিগরি টাকা খরচ করছে, এত টাকা পাচ্ছে কোথায় শুনি? কোথায় পাচ্ছে এত টাকা? না 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 না, এ অন্যায় আমি কিছুতেই মেনে নেবো না, কিছুতেই না। আমি আর একটা বিহিত করেই ছাড়বো, তবেই আমার নাম শান্তি। আমিও তাই ভাবি, তুই এতদিন সহ্য করে আছিস কি করে? ঢের হয়েছে, ঢের হয়েছে আর নয়। আমি আর কিছুতেই সহ্য করবো না। আজ আমি একটা হেস্ত নেস্ত করে ছাড়বো। এ কি দাদা, তুমি কখন এলে? এ তো সবে টিপেতে পা দিয়েছি, তাতেই কি তেরি মেরি। এখন বুঝছি না এলে বোধহয় ভালো হতো। কেন কেন দাদা, কি হয়েছে? তুমি এমন কথা বলছো কেন দাদা? বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে চলে এসেছি, তাই আমি গরিব, তাই মান সম্মান বলে আমার কিছুই নেই। দাদা, বোনের কাছে দাদা আসুক এটা ওরা চায় না রে বোন। নইলে আমাকে দেখা মাত্রই তোর দেওর যে অপমান করলো, এরপর থাকলে হয়তো চুরির বদনাম দিয়ে 16 গলা পূর্ণ করবে। দাদা এ তুমি কি বলছো? দাদা, বরদার মেয়ের বিয়ে তোমাকে নেমন্তন্ন করেনি? না রে বোন, নেমন্তন্ন করবে কি করে? আমরা গরিব, আহা গরিব মরে মানুষ, বলতে পারি না দাদা না। কে তোমাকে অপমান করে? তুমি একটিবার বলো আমাকে। না থাক, বলে আর কি হবে বোন, আমার ভাগ্যটাই খারাপ। দাদা, তোর ছেড়ে তোর কোনয় মুখের উপরে যা তা বলে অপমান করলো। কেন রে বোন, আমি কি ভাগ্নির বিয়েতে এসে কি অন্যায় করেছি বলে কি এখন বাড়ির ভিতরে যাবেন না? বাড়ির মেয়েরা আনন্দ করছে, গায়ে হলুদ উৎসব করছে, এসব নাকি বড়দা বড় বৌদির হুকুম? হুকুম? আমার স্বামীর টাকা মেয়ের বিয়ে দিচ্ছে আর আমার দাদাকে বাড়ি না ঢোকার হুকুম দিচ্ছে? আসো আসো তোমার ভগ্নিপতি, ওরা যদি হাসতে হাসতে করতে না পারি তবে আমার নাম শান্তি বলা নয়। এখনই বিদ না করলে কিন্তু ভবিষ্যতে পস্তাবি। আমার ভাগনা ভাগ্নি হলে তাদের পথে বসাবি। তোর স্বামীর বেতনের টাকা বড়দার বড় বউ হাতি নিয়ে সব গুছিয়ে নিচ্ছে। নইলে শুধু নার্সারি আর ফুল চাষে মেয়ের বিয়েতে রাজসই করতে পারেনি রে বোন, রাজসই করতে পারেনি। এখনো সময় আছে, সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা, জামাইকে বোঝা। বুঝাবো বুঝাবো, আমি ভালো করে বুঝাবো, চোখে আঙ্গুল দিয়ে বুঝাবো, কানের মধ্যে বিষ ঢেলে ঢেলে বুঝাবো। সাপের যেমন পা হয় না, ডুমরের যেমন ফুল হয় না, তেমন সৎ ভাই কোনোদিন তার আপন হতে পারে না। তাই আজ থেকে এই শান্তি
সংসার ভেঙো না, সোনাগি সংসার ভেঙো না, ভেঙো না, সোনার সংসার ভেঙো না, না সোনার সংসার ভেঙো না। ওসাগি সংসার ছবি তোয়া, ওসাগি সংসার এমন করে ভেঙো না, এমন করে ভেঙো না, এমন করে ভেঙো না। শান্তি শান্তি। ওই ভিখারিটার গান শুনে কি ভাবছিস সে তো? তবে ভাব, ভালো করে ভাব, আমি তোর দাদা অপমানের তিরস্কারের বোঝা মাথায় নিয়ে চলে যাই। না দাদা না, তুমি যেও না, দাঁড়াও দাদা। আর একদম নেবে বোন, নইলে আমাকে দেখা মাত্রই তখন দেবরকে অপমান করলো, থাকলে হয়তো চুরির বদনাম দিয়ে 16 কলা পূর্ণ করবে। না দাদা না, শোনো দাদা, আমার দাও তো একটা গাধা, ওই দাদা বৌদির কথা মতো রাত দিন সে খেতেই চলেছে, খেতেই চলেছে। আর মূলের বেলা অষ্টরম্বা, তুমি ওর কথায় কোনো রাগ করো না দাদা। এইবার তুমি আমার সঙ্গে আসো তো, দেখি তোমাকে কে অপমান করে, আর যে তোমাকে অপমান করতে হবে আমি তাকে ভালো করে বুঝিয়ে দেবো না। আমি হচ্ছে এইবারে একমাত্র চাকরিওয়ালা রাজধানী, এইবারে মেজ বউ। এবার দাও দাও করে জ্বলবে সুখের সংসার, শুকিয়ে যাবে বর্দার সাজানো বাগান। আগুনে যখন ঘি দিয়েছে, মরা মানুষ ছাই হতে আর সময় লাগবে নি। এবার দেখ কেমন লাগে, আমাকে আর কিছুই করতে হবে নি, যা করবে এবারে মেজেও। মেজবো, মেজবো, ও মেজবো, ওরা যে কোথায় থাকে কে জানে বাবা। আরে বাবা, তুই হচ্ছিস এবারের মেজ বউ, তোকে তো সব কাজ করতে হবে। হ্যাঁ, সজনীকে আশীর্বাদ করি, তারপর জল সইতে হবে, আবার পুকুরে দিয়ে ঘর ডুবাতে হবে। তা না তুই যে কোথায় আছিস কে জানে বাবা। ওমা ওমা, শীঘ্রই চলো। কি হয়েছে কি বল? আরে শীঘ্রই চলো মা, ওর বাড়িতে গায়ে হলুদ হয়েছে, তুমি চলো। আচ্ছা, ঢিঙ্গি পড়া করিস না, এখন আমার সময় নেই। ঢিঙ্গি পড়া নয় মা, আমি সত্যি বলছি, তুমি চলো। তুমি না গেলে, ও আমি না গেলে সব যেদিকে যাব সেদিকে অন্ধ করে যাবে। আরে তুই তোর মেজো কাকিকে দেখেছিস? ওই না তো, আমি যখন কি করি কত করে বললাম, ওরে মেজো এই সংসারের কথা তোকে কোনোদিন কিচ্ছু ভাবতে হবে না, সংসারের জন্য তো আমি আছি। ঠিক ঠিক একদম যা বলছো সত্যি, কারণ তুমি তো হচ্ছে এই সংসারে একেবারে দর্শক বোঝা। মায়ের সঙ্গে লেট চান না করে ভিতরে যা, দেখ
ছোট বউ সেই মেয়েদের নিয়ে কখন খুঁজে সব কাটিয়ে বসে আছে। যা, আর মেজো বউ এখনো পর্যন্ত এলো না। আরে বাবা, ওকেই তো সব করতে হবে। আমার সজনীকে আশীর্বাদ করতে হবে, জল সইতে যেতে হবে, পা একটু করতে হবে। ও মা, হ্যাঁ আচ্ছা মা, দিদি আমাদের ছেড়ে চলে যাবে তাই না মা? ওরে, এটাই যে সংসারের নিয়ম। মেয়েদের জীবনটা যে পিস্তলা, এক বাগান থেকে অন্য বাগানে রোপণ করতে হয় রে মা। দিদি আমাদের কাছে বড় হয়ে যাবে তাই না? না রে না, সংসারে কেউ আপন আবার বলয় তুই? হ্যাঁ বৌদি। কি হলো, তুই আমাকে খুঁজছিলিস? হ্যাঁ হ্যাঁ, গায়ে হলুদ নিয়ে লোক চলে এসেছে, আচার অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে না? আরে এই মুকুড়ি, তুই বহুদিন লেজুর হয়ে কি করছিস? যা, মেয়েদের নিয়ে আচার অনুষ্ঠানের ব্যবস্থা কর। যাচ্ছি বাবা যাচ্ছি, যেদিকে এই রজনী না যাবে সেদিকে কোনো কাজ হবে না। তবে আমি তোমাকে বলে রাখছি ছোট কাকা, সন্ধ্যের পর কিন্তু আমাকে কোনো কাজ করতে বলবে না। আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না। কেন, তুই তার কি করবি? আমি হারিয়ে যাব। হ্যাঁ, কার্তিকের বিয়েতে আমি আনন্দ করব, হাসবো, গাইবো আর ভরিয়ে দেবো আমার দিদির বিয়ের বাসর। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অধিকারের আমি ভরিয়ে আজকে শুভ দিনে একটা কোনো অঘটন ঘটেই ফেলবে। আরে পাগলি কোথাকার। সত্যি সত্যি দিদির বিয়ের আনন্দে ওর মনটা যেন আনন্দে করে ডগবগ ডগবগ করছে। আবার দেবী দিদির বিয়ের বিচ্ছেদে ও যেন বড় কাতর হয়ে পড়েছে। সত্যি বড় বৌদি, এই সদা হাস্যময়ী প্রাণ চঞ্চনা মেয়েটি যেদিন এই সামন্ত বাড়ি থেকে চলে যাবে, সেদিন এই কোলাহল বাড়িটা শ্মশানে পড়বে। আমি যে আমার বুকে রক্ত দিয়ে আর তো দাদা বুকের পাঁচর দিয়ে এই সংসার বাগানটাকে সাজিয়েছি রে, দয়া করে এই সাজানো বাগানটা যেন ভেঙে না যায় ভাই, ভেঙে না যায়। আচ্ছা বলাই, তুই মেজ বউকে দেখেছিস? মেজ বউ ঘরে খিল দিয়েছে। কি কি বলছিস? খিল দিয়েছে? কেন কেন খিল দিয়েছে বল, বলি তাকে যে আমার খুব দরকার। আরে সে না এলে কি সজনীকে আশীর্বাদ করবে, কি বা জল সইতে যাবে? বল বল, সে এখন কোথায়? কাজটা বৌদি তুমি অন্য কাউকে নিয়ে ছেড়ে দাও। কেন, এ তুই কি বলছিস? হ্যাঁ বৌদি। বলাই, এ তুই কি বলছিস? বলাই, অসংখ্যতা থাক বৌদি। এখন ধরো এই 10,000 টাকা তোমার হাতে তুলে রাখো। বাড়ি কখন কি কাজে লাগে বলা যায় না। না না না, ওটা বরং তুই মেচোর কাছেই রাখবি, বুঝলি? মেচোর কাছেই রাখ। মেজ বউয়ের কাছে রাখলে কাজের সময় তুমি পাবে না, কারণ যে বুড়ো বড় কুটুম্ব দিয়েছে ভরতে দিয়েছে, তার জন্য আমি তার কাছে টাকা রাখতে ভরসা পাই না। তার আগে বল মেজো বউ কোথায় রয়েছে? বলছি তো, বল কোথায় রয়েছে? ঘরে খিল দিয়েছে বললাম তো। কেন, সে কি ঘরে খিল দিয়েছে? কেন বল, কেন খিল দিয়েছে? উপার্জনশীল সরকারি কর্মচারীর টাকা নিজের হাতে ইচ্ছা মতো খরচা করতে পারে না, খুশি মতো নিজের দাদাকে টাকা দিতে পারে না, তার জন্যই অপদার্থ দাদাকে নিজের ইচ্ছে মতো টাকা ধারের অজুহাত দিয়ে টাকা ধার দিতে পারে না, তাই হিংসার আগুনে জ্বলছে আর লুচির মতো ফুলছে। না না,
আমি চুপ করে বসে থাকবো না। একটা ঘরের বউ আজকে শুভ দিনে ঘরের কোণে বসে থাকবে? না না, এ হতে পারে না, এ হতে পারে না। মেজো বউ, মেজো বউ, রাগ করিস না বোন, রাগ করিস না, রাগ করিস না। তোকেও বলি, বলে তুই কেমন রে? হ্যাঁ, তুই কেমন ছেলে? স্বামী হয়ে স্ত্রীর প্রতি কোনো একটু কিছু দেখবি না? ওরে, স্ত্রী আবদার মিছানোই তো স্বামীর একমাত্র কর্তব্য। শান্তির মনে বইছে ও শান্তির ঝড়, তাই ওকে খুশি করা আমার মতো স্বামীর পক্ষে সম্ভব নয়। ওরে ওরে পরাই, আমি যে তোদের অনেক কষ্টে অনেক যন্ত্রণা ভুগে আমি যে তোদের মানুষ করেছি ভাই। আমার সাজানো বাগানটা তুই ভেঙে ও কথা বললে হয় না বড় বউ। কাজের বাড়ি, সেখানে কিছু ভাঙবে, কিছু হারাবে, আবার কিছু নষ্টও হবে। তাই নিয়ে রাগারাগি করলে হয় না, শুনলে মেনে নিতে হয়। শুনলে কথাটা, শুনলে কি বললাম আর কি শুনলো? আন শুনতে কান শুনেছে, আর ঢেকি শুনতে ধান শুনেছে। তার মানে মানে আমার মাথার মুন্ড, মানে তোমার মাথায় তো সব সময় ওই বাগান বাড়ি, কোথায় কি হচ্ছে, কোন জমিতে কি ফসল ফলেছে, কোন গাছে ফুল ফুটবে না কোন গাছে ফল ফুটবে, এই সবই তোমার মাথায় ঘুরছে। সংসারে কি হচ্ছে সেটা তুমি, সংসারের সব খবর আমাকে রাখতে হয় বড় বউ। আমি সংসার আর সাধের বাগানের মধ্যে কোনো তফাৎ দেখিনি। সংসারে যেমন আমার স্ত্রী, কন্যা, ভাই, ভাতৃবধূ, আত্মীয় পরিজন আছে আমার কাছে যতটা আপন, তেমনি আমার সাধের বাগানের গাছ গাছালি, ফুল পাখিরাও আমার কাছে ততটাই আপন। বড়দা, এই হতভাগা, এখনো তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? এই 1000 টাকা বৌদির হাতে দিতে এসেছিলাম। কাজের বাড়ি কখন কি কাজে লাগে বলা যায় না তো। আহা, টাকাগুলো তো বৌমার কাছে রাখলেই পারতে। দেখছিস তো কাজের বাড়ি ও চরকির মতো ঘুরছে। তুমি কি বলছো? আমি চরকির মতো ঘুরছি? আহা, চড়ছো কেন? চরকির মতো ঘুরছো মানে কাজে ঘুরছো। এই শোনো, তোমাকে যে বলেছিলাম স্যাগরার দোকান থেকে আংটিটা আনতে, দেখো আমি কিন্তু নতুন জামাইকে আমি আংটি দিয়ে মুখ দেবো। তোমাকে তো এর আগে অনেকবার বলেছি, এনেছো আংটি? না আনলে রক্ষে আছে? তোমার আংটি, আমার হার সবই নিয়ে এসেছি। এসবের কি দরকার ছিল বড়দা? সবই তো কেনা হয়ে গেছিল, তাহলে এসব বাড়তি খরচা করার কি দরকার ছিল? তাছাড়া তোমাদের মনে রাখা দরকার ছিল আমাদের আর একটা মেয়ে আছে। সবই জানি রে ভাই, সবই জানি। তোদের মতো রোজকেরে লক্ষণ ভরতের মতো ভাই থাকতে আমার চিন্তা কিসে? তাছাড়া আমার চটবিলের বাগান আছে, এসব থাকতে আমি চিন্তা করি না। তাছাড়া রজনীর বিয়ে, সে তো আমার শেষ কাজ। আমি রজনীর বিয়ে খুব ধুমধাম করে দেব। দে ভাই দে, টাকা কটা তোর বৌদির কাছে দে, আমি দরকারে চেয়ে নেবো এখন। না না, আমি তো আগেই বলেছি এগুলো তুই মেজো বৌমার কাছে রাখ। তোকে তো বলেছি না না, মেজো আমার কাছে থাকবে। হ্যাঁ, আমি এই কথাটা ওকে অনেক আগের থেকেই বলছি যে তোমাকে মাছ ধরতে হবে না। মেজো বউ, মেজো বউ। ভাই প্রলয়, বৌমা যা বলছে শোনো। আজ থেকে টাকা পয়সা তোমার বৌমার কাছেই রাখা উচিত। ভাগ্যিস ভাগ্যিস আমার দাদা খবর দিয়েছিল, নাহলে এই টাকাগুলো তো বিয়ের অজুহাতে রাষ্ট্র তো যোগ্যই পুরো খরচ হয়ে যেত। তুমি দেখো আজকে দিনে তো ভাই বোন রাগ করিস না। ওরে তোকে যে সব করতে হবে, হ্যাঁ সজনীকে আশীর্বাদ করতে হবে, তারপরে ওই বাগান পুকুর থেকে জল সইতে যেতে হবে, ঘর ঢুকাতে হবে। না, এইসব কাজ আমার দ্বারা কখনোই সম্ভব নয়। আমার জায়গায় তুমি অন্য কাউকে দেখে নাও। মেছো, যে বাড়িতে আমার দাদাকে নেমন্তন্ন করে ডেকে এনে অসম্মান করা হয়, সে বাড়িতে অন্য কেউ থাকলে পরে আচার অনুষ্ঠানে শান্তি কখনো থাকবে না। কথাটা মনে রাখো। এটাই যদি সত্যি হয় তাহলে বলবো
তোমরা ভুল করেছো। কাউকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে অপমান করলে যার নিমন্ত্রিত কুটুম তারও অসম্মান হয়, এটা তোমাদের চিন্তা করা দরকার ছিল। প্রণয়, এ কিসের ইঙ্গিত বড় বউ? শান্তির মনের কোণে জমেছে অশান্তির কালো মেঘ। মেজদার হৃদয় থেকে তৈরি হচ্ছে বজ্র এক ধ্বংসাত্মক ঝড় আর প্রলয়ের সংকেত। কিন্তু কেন? এই সংসার বৃক্ষে আশ্রয় নিয়েছে এক কাল ভুজঙ্গ। আরে একটা সত্যি করে কথা বলবি, তুই কি মেজ বৌমা দাদা ওই তারাপদকে কোনো অপমানজনক কথা বলেছিস? অপমান না বড় বৌদি, যা বলেছি এতে অপমানিত হওয়ার কিছুই নয়। কি বলেছিস? বল কি বলেছিস? যেখানে মেয়েরা রূপসজ্জার প্রসাধনীতে ব্যস্ত ও সে ঘরে ঢুকতে চেয়েছিল, আমি ওর চরিত্রের কথা চিন্তা করে ওকে মেজদার ঘরে গিয়ে বসতে বলেছি। এতে যদি আমার ভুল কিংবা অন্যায় হয়ে থাকে, তোমরা আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। বড় বউ, না না, এতে তো প্রণয়ের কিছু ভুল বা অন্যায়ের কিছুই দেখছি না। ভুল অন্যায় আমি কোনো কিছু বুঝতে চাই না। যা ভাজা, তুই একবার মেজো বৌমার কাছে যা, তুই মেজো বৌমার কাছে ক্ষমা চেয়ে ওকে নিয়ে আয়। ওরে, ও না হলে যে সব কাজ আটকে যাবে। কে কে জল শুনতে যাবে, কে বা ঘর ডুবাবে? আমি বলছি, আমি ছোট বউ, আমার উপর ভরসা রাখো, সব কাজ হয়ে যাবে। তাই বলে তোরা মেছোকে ডাকবি না? আমাকে মাফ করো বড় বৌদি। ওরে হতভাগা, ও ও যে আমার মতো তোদের আর একটা বৌদি। বড় বৌদি, যে বর্দা এক নিঃস্ব গরিবের কাতর অনুরোধ ফেলতে না পেরে শুধুমাত্র ধান দুর্ব এক কাপড়ে আশীর্বাদ করে তার মেজ ভাইয়ের বিয়ে দিয়ে অসহায় মেয়েকে কন্যাদায়ী থেকে উদ্ধার করেছে, যে বড় বৌদি নিজের বিয়ের সমস্ত অলংকার দিয়ে সাজিয়ে নিজের বোনের মতো করে কাছে টেনে আপন করে নিয়েছে, অহংকারে অন্ধ হয়ে যে দেবতার মতো বর্দা বড় বৌদিকে অবজ্ঞা করে সে আমার সম্পর্কে বৌদির সম্মান পেলেও অন্তরে শ্রদ্ধা ও ভালোবাসা কোনোদিন পাবে না। বড় বৌদি, তুমি তো আমার শুধু বৌদি নয়, সজনী রজনীর মতো তুমি যে আমারও মা। আমি যে তোর মা, আমার সজনী রজনীর মতো কোনোদিন অন্য চোখে দেখিনি। আমার পুত্র সন্তান হয়নি, কিন্তু তোদেরকে পেয়ে আমি সব বেশ, তোরা যদি যেতে না চাস তাহলে আমি যাচ্ছি না। করবে না, আজকে হয়তো নিশ্চয় অপমান করবে। ওরে ছোট, অপমান করল আমার হবে রে ভাই, কারণ আমি যে কন্যাদায়ী কষ্ট এখন তোমাকে মা, আর আমি যে বাড়ির বড় বউ, সেই বাড়ির বড় বউ হয়ে আমি সামান্য ভুলের জন্য আমি তো মেজকে সত্য করতে পারি না। আর পুত্র সম ওই বড়কে আমি কোনোদিন পর বলতে পারবো না। আপনি চান, নানিমুখের সময় হয়ে গেছে, আমি সব ব্যবস্থা করে দেব। হ্যাঁ হ্যাঁ ছোট বৌমা, তাই করো। কিন্তু মেজ বৌমা, যাকে আমি নিজে বাড়িতে বৌমা করে নিয়ে এসেছি। ভুল করেছো বর্দা, ভুল করেছো। কাঞ্চন ভেবে তুমি কাঁচকে ভরে তুলেছো, ছায়া দেখে তুমি মায়াই ভুলেছো। প্রণয়, বর্দা, দার্জিলিং থেকে কমলা লেবু চারা এনে বাগানে বসালে কমলা হয়তো ফলবে, কিন্তু দার্জিলিং কমলা লেবু তুমি স্বাদ পাবে না। ওরে ভাই, আমি স্বাদ আস্বাদের কথা না ভেবেই যে সংসার বাগানটা সাজিয়েছি রে ভাই। সেখানে কেউ হবে টক, কেউ হবে মিঠে, এদের সবাইকে মানিয়ে নেওয়ার নামই তো সংসার। এখানে সং না সাজলে যে স্বাদ বোঝা যায় না রে ভাই। বর্দা, তুমি দেখে নিও ছোট বৌমা, বড় বউ যখন গেছে মেজ বৌমার রাগ গলে জল হয়ে যাবে। দেখো তুমি, একেবারে গলে জল হয়ে যাবে।
হলেই ভালো। তা তুমি এখানে দাঁড়িয়ে যাও, সজনীকে বরণ করতে হবে, ঘর ডোবাতে হবে, মেয়েরা সব অপেক্ষা করতে, যাও। হ্যাঁ যাচ্ছি, কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম, তা তুমি এনেছো কি? সজনী আমার ভাইজি, কিন্তু একটা সোনার গহনা না দিলে লোকে বলবে কি বলো তো? আচ্ছা, তাই তো তোমাকে আমি পই করে বলেছিলাম, কিছু না দিতে পারো অন্তত একখানি সোনার গহনা। ও, এই জন্য তোমার মনটা ভার। থামো, আর রঙ্গ করতে হবে না, এনেছো কিনা তাই বলো, তা না হলে আমি এই বরণডালা ছুঁড়ে ফেলে দিয়ে ঘরে খিল দিয়ে বসবো। মাধবী, আমি বর্দার সঙ্গে চোরবিলের বাগান নিয়েই থাকি। গাছের চারার ফুল বিক্রির পয়সায় সংসার চলে, উপার্জন যা হয় বড় বৌদির হাতে তুলে দিই। এই মুহূর্তে অতগুলো টাকা। থামো, অকম্মল পুরুষ কোথাকার, বইয়ের একটি সামান্য স্বার্থ তুমি পূরণ করতে পারো না, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? কেন আজকের মধ্যে, সন্ধ্যার মধ্যে যদি আমার কানের পাশা না আসছে, তাহলে আমি কিন্তু মৃত্যুর মতো লঙ্কা কাণ্ড বাজাবো, এই আমি বলে। মাধবী চলে গেল, কিন্তু এখন আমি কি করি? শ্যাম রাখি না কুল রাখি? মাধবীর মান ভাঙতে হলে আনন্দ পোদ্দারের কাছ থেকে ধার করে হলেও কান পাশা আনতেই হবে, নইলে সংসারে আগুন জ্বলবে। সানাইটা বন্ধ করলি কেন? বাজা সানাই বাজা।